আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বরাবরের মতো আজকে আমরা চলে আসছি, এতদিন পড়েছি কবিতা, আজকে আমরা থেকে শুরু করব আমরা আমাদের গল্প বা প্রবন্ধগুলো পড়া। আচ্ছা, আজকে আমরা গল্প বা প্রবন্ধগুলো আমরা কি এমনভাবে পড়তে পারি না, প্রত্যেকটা গল্প যখন তুমি পড়বা, পড়ার পরে তুমি একটা ইমাজিন করো যে এই গল্পের নায়ককে, নায়িকাকে, ভিলেনকে, একটা ভালো চরিত্রকে, নায়কের সাথে কারা ছিল, নায়িকার সাথে কারা ছিল। অর্থাৎ একটা প্রবন্ধ বা গল্প যখন পড়বে, তুমি মনে করবে তুমি একজন সিনেমার প্রডিউসার। তাহলে খেয়াল করো কীভাবে, অপরিচিতা গল্প মনে করো। আজকে এই অপরিচিত গল্প একটা পুরোটা একটু রোমান্টিক এবং খুবই ভালোবাসা, যে ভালোবাসা ছিল ঠিকই মনে মনে, কিন্তু এক আর হলো না। ছোট গল্প এটা। ছোট গল্প মানে কি? ছোট গল্প হলো শেষ হইয়াও হলো না শেষ, আফসোস রেখে যায় ছোট গল্প। আর সেটা সৃষ্টিকর্তাকে বা ছোট গল্পের সৃষ্টিকর্ম কে করেন? ছোট গল্পের সৃষ্টিকর্ম একমাত্র তৈরি করেন কে? সবচেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। এই জন্য তাকে বলা হয় ছোট গল্পের জনক, রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্প অপরিচিতাটা আজকে তোমাদের সামনে খুব চমৎকারভাবে আলোচনা করব। ঠিক আছে? আমি শরীফ ওবায়দুল্লাহ তোমাদের সাথে আছি ভালোবাসা নিয়ে। আজকে অপরিচিতা গল্পটা আমরা কয়েকটা জিনিস দেখব। খেয়াল করো তো কীভাবে দেখতে পারি। অপরিচিত গল্পের নায়ককে বলো তো? নায়ক হলো অনুপম। আর এই প্রত্যেকটা সিনেমার নায়কের সাথে কিছু বন্ধুবান্ধব থাকে, তাই তো? হ্যাঁ, অপরিচিতার গল্পের নায়ক অনুপমের সাথে তার বন্ধু ছিল হরিশ, তার বডিগার্ডের মতো কাছে, খুব কাছাকাছি। এরপর হচ্ছে নায়িকা। নায়িকা থাকে প্রত্যেকটা সিনেমাতে। নায়িকাকে হ্যাঁ, নায়িকার নাম হলো কল্যাণী। কল্যাণীর সাথে 2-3 জন বা নাকি 3-4 জন বাচ্চা আছে। হ্যাঁ, আছে তো, একটু পরেই বলবো গল্পতে বিস্তারিত আছে। বডিগার্ড আছে তার সাথে। নায়ক নায়িকা পেয়ে গেলাম, তাদের সাথে মানুষজনও পেয়ে গেলাম। এখন লাগবে প্রত্যেকটা সিনেমাতে ভিলেন প্রয়োজন লাগে। এখানে ভিলেনটাকে, এখানে ভিলেন হলো তার মামা, রাইট? নায়কের যে মামা। আর প্রত্যেকটা সিনেমাতে একজন ভালো চরিত্র থাকতে হয়, না হলে সিনেমাটা তৈরি জমে না। এখানে কে? এখানে ভালো চরিত্রটা হলো নায়িকার বাবা, অর্থাৎ সোমনাথ বাবু। আমাদের সিনেমার ভিলেন, নায়ক নায়িকা সবই ঠিক হয়ে গেল। এখন আমাদের সিনেমা তৈরি শুরু করতে হবে। সিনেমাটা কিভাবে তৈরি হয়েছে? প্রথমে নায়কের গল্প, নায়ক হয়তোবা সিনেমাতে এন্ট্রি করবে, নায়িকা তারপরে এন্ট্রি করবে, তারপরে সেখানে তাদের ভালো লাগা কাজ করবে, ফিলিংস কাজ করবে, তারপর তাদের বাধা আসবে, সমাজ তাদেরকে মেনে নেবে না, এটা করবে সেটা করবে। কেন মেনে নেবে না, কি জন্য সমাজ তাদেরকে মানেনি, এই সমস্ত বিষয় আমরা আজকে প্রকাশ করব আমাদের অপরিচিতা একটি সিনেমার মতো তৈরি করে। ওকে, তাহলে ঝটপট দেখে যাও আমরা এই সিনেমার উৎস পরিচিতি কি। উৎস পরিচিতি এটা হলো মূলত অপরিচিতাটা, এটা তৈরি করেছেন, যেটা তার নাম হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর। তার অপরিচিতা প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সম্পাদিত মাসিক পত্রিকায় সবুজ পত্র পত্রিকায়। আমি আবারও বলছি, এটা সবুজ পত্র একটা পত্রিকা আছে, সেটা প্রমোদ চৌধুরীর, ওখানে প্রথম প্রকাশিত হয়। তার কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। পরবর্তীতে এটা প্রথম গ্রন্থ সংযুক্ত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সপ্তক, এবং পরবর্তীতে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে প্রকাশিত হয়। গল্প সপ্তক তার পরবর্তীতে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে সেটা প্রকাশিত হয়। আমরা অলরেডি উৎস পরিচিতি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন হলো যেটা, সেটা হলো যে এই কবিতার এই অপরিচিতা গল্পের মূল ভাবটা কি। তাহলে জেনে নাও এটা মূল কাহিনীটা কি। মূল কাহিনী হচ্ছে যে যে আমি একটু আগে বললাম না যে নায়ক যে তার অপারগতা স্বীকার করেছে অনুপম, সেটা কাহিনী শুনি। মূল ভাব, অপরিচিতা গল্পে মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। অকপটতা স্বীকার করে গেছেন, তার পাপস্থলনের অকপট কথা বলা। এ গল্পে শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণের সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছেন তারা, বাপ মেয়ে দুজনেই। পিতার বলিষ্ঠ প্রতিরোধ ও কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। অর্থাৎ এই গল্পের মূল ভাব আমরা যা বুঝলাম, যৌতুক প্রথা বিরোধী আর কি কথাবার্তা, এই গল্পের মূল ভাব। আমরা এবার আছি এই গল্পটা পুরো লাইন বাই লাইন ব্যাখ্যা। তবে লাইন বাই লাইন ব্যাখ্যা করার সময় আমি তোমাদেরকে কিছু লাইন খুব গুরুত্বপূর্ণ, এটা আমি লিখে দিব, তোমরা কি কাজ করবা, মানে আন্ডারলাইন করব। তোমাদের সামনে যদি বই থাকে তোমরা বইতে ঠিক এইভাবে আন্ডারলাইন করবা, কারণ এই লাইনগুলো যেগুলো আমি আন্ডারলাইন করব ওখান থেকে প্রশ্ন ব্যাখ্যা আসে, ওখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে? এটাকে কনফার্ম ধরে রাখো ইনশাল্লাহ।
জন্য খুব মন দিয়ে শুনতে হবে। আজ আমার বয়স 27 মাত্র। খুব মন দিয়ে শুনতে হবে। বয়সটা আমার কত বলতো? আজ আমার বয়স হলো মাত্র 27। মাথা রাখতে হবে, শুরুটা হয়েছে 27 দিয়ে, বয়স দিয়ে। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে বড়। আচ্ছা, এটুকু লাইন দ্বারা কি বুঝাইছে? এটুকু লাইন দ্বারা বুঝাইছে অনুপমের ব্যর্থতার কথা প্রকাশ করা হয়েছে। এটুকু লাইন দ্বারা বুঝাইছে এখানে অনুপমের যে ব্যর্থতা, স্টার্টিং শুরু হয়েছে এই গল্পে অনুপম বা নায়কের ব্যর্থতা দিয়ে। ওকে, এই জিনিসটা তোমরা ব্র্যাকেটে রাখবা, এটুকু লাইনের পাশে লিখে রাখবা বইয়ের মধ্যে। এটুকু দ্বারা প্রকাশ পেয়েছে অনুপমের ব্যর্থতা। ওকে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, রাইট? এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া বসে উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট্ট হতে পারে, তাহাকে ছোট করিয়া লিখিব আমি, কোনো সমস্যা নাই। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। মানে তার ঘটনা শুরু হয়ে গেছে, নায়কের অলরেডি তার রসাত্মবোধক দিয়ে তার ঘটনা শুরু করেছেন সে। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকিয়েছি মানে শেষ করেছি। চুকিয়েছি মানে কি বলতো? কলেজে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো আমার শেষ হয়ে গেছে অলরেডি, মানে আমি শেষ করা। ছোটবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত, আমি কোশ্চেন করতে পারি, শেষে কোশ্চেন আসতে পারে কোন কোন ফুলের নাম উল্লেখ আছে বা কোন কোন ফলের নাম উল্লেখ আছে, এগুলো যেন দাগ দিয়ে রাখতে হবে। ওকে, তাহলে খেয়াল করো, পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়েছি, যদি জন্মান্তর থাকে, মানে যে আবার পুনর্জন্ম হয় সেটা বলছে, থাকে, তবে আমার মুখে স্বরূপ পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন এমনই করিয়া প্রকাশ পায়। মানে যতটা না পণ্ডিত মশাই আমার সাথে ঠিক এইভাবে আচরণ করছেন, ভালোবাসা ছিল, যে আবারও কখনো জন্ম হয় ঠিক এমনটাই যেন পণ্ডিত মশাই আমার সাথে করেন। মানে সেটা খুবই আনন্দ পেয়েছেন আর কি, এই ব্যাপারটা। ওকে, এই ছিল আমাদের এই পেজে। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী আসলে কাহিনী কি হয়েছে। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়েছেন। কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, যে নায়কের মানে যে অপরিচিত গল্পের নায়কের পিতা কি করছিলেন, এটা কোশ্চেন আসতে পারে। ওকে, ওকালতি করছিলেন আগে, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র সে পান নাই। মৃত্যুতে তিনি যেন হাফ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। এখানে অনুপমের বাবার মৃত্যুর পর তার তেমন কোনো ভার নিতে হয় না, তাই এই উক্তি করেছেন। এই জন্য কথাটা এখানে কোশ্চেন আসতে পারে যে এই লাইনটা দিয়ে ব্যাখ্যা করতে পারে যে লাইনটা কেন প্রকাশ করেছে। এই লাইনটা প্রকাশ করার মূল কারণ হচ্ছে যে অনুপমের বাবার মৃত্যুর পর তার তেমন কোনো ভার নিতে হয় না, মানে ফ্যামিলি যে তার ভার নেবে তা কোনো নিতে হয় না, কারণ তার বাপে তারে যা করে দিয়ে গেছে, যা ইনকাম, মানে আমাদের এই এশিয়া মহাদেশে যে জিনিসটা হয়, বা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা, এই জিনিসগুলো বেশি, যে গার্ডিয়ানরা আমাদের জন্য এত কিছু রেখে যায়, আমরা আর কিছু করতে হয় না, আমরা তখন শুয়ে শুয়ে বসে বসে খায়া ভোগ করে সব শেষ করে পরবর্তী আবার প্রজন্ম যখন আসে তারাও আবার অনেক কিছু কষ্ট করে তৈরি করে যাবে, আবার আর প্রজন্ম আসে সেটা ভোগ করবে। ঠিক এমনটাই হয়, তার ব্যাপারে সেম হয়েছে। আমার তখন বয়স হয়েছে অল্প ছিল, মার হাতেই আমি মানুষ হয়েছে। যদি কোশ্চেন আসতে পারে যে আসলে এখানে যে নায়ক ছিলেন অপরিচিত গল্পের অনুপম, সে কার হাতে মানুষ? তার মায়ের হাতেই মানুষ হয়েছেন। মা গরিবের ঘরে মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলেই মানুষ বোধ করি, সেজন্য শিশুকালে সে মানুষ হয় কোথায়? কোলেই কোলেই। এ কোশ্চেন আসতে পারে। আর ওকে, মা কিসের মেয়ে? গরিবের ঘরের মেয়ে। এখন যেহেতু বাবা গরিবের ঘরে ছিলেন, এমনও হতে পারে বাংলা সিনেমার মতন বাবা গরিব ছিলেন, মা ধনী ছিলেন, চৌধুরী সাহেবের মেয়ে ছিলেন, চৌধুরী সাহেব এরকম হতে পারে, কিন্তু না, বাবা গরিব ছিলেন, মা গরিব ছিলেন। তো তোমরা কোশ্চেন আসতে পারে মা কেমন ঘরের সন্তান ছিলেন, চৌধুরী বংশের নাকি গরিব ঘরের? গরিব ঘরের। ওকে, মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে, এখন নিজের গপ নিজে মারতেছে আর কি, তোমরা তো আর মাহর পারবা না, এই জন্য নিজের গপ নিজে মারতেছে। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজারণের ছোট ভাইটি। এই লাইনে ব্যাখ্যার কোশ্চেন আসতে পারে যে অন্নপূর্ণার কোলে গজারণের ছোট ভাইটি দ্বারা কি বুঝাইছে পাশে লিখে দিয়েছে আমি, খেয়াল করো। অনুপমকে কার্তিকের সাথে তুলনা করা হয়েছে।
কারণ যেমন আদর যত্নে বড় হয়ে উঠিয়েছিল ঠিক তেমনি কার্তিকও বড় হয়েছিল, তাই ব্যঙ্গ করে এই উক্তিটি বলা হয়েছিল। বাস, আমি আবারও কোশ্চেন করি, কোশ্চেন আসতে পারে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি দ্বারা কি ব্যাখ্যা, কি বুঝাইছে এখানে, কি বুঝাইছে তাহলে আসছে বলে অনুপমকে কার্তিকের সাথে তুলনা করা হয়েছে এই লাইন দ্বারা। কারণ যেমন আদর যত্ন বড় হয়ে উঠিয়েছিল ঠিক তেমনি কার্তিকও বড় হয়েছিল এমনই, তাই ব্যঙ্গ করে এই উক্তিটি করা হয়েছে। এমন না যে খুব আনন্দ করে, না, এটা ব্যঙ্গ করে এই উক্তিটি করা হয়েছে, রাইট। আমরা আসি, তারপর কি হয়েছে, আমার আসল অভিভাবক আমার মামা। কোশ্চেন আসতে পারে যে তার বাবা ছিল না নায়কের, তাহলে তার অভিভাবক তো তার মাই। তো সবসময় আমরা জানি না যে মা সবসময় কার সাথে, মামার সাথেই থাকে, মা 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 মা, দুইবার মা। তার মানে তার আসল অভিভাবক কে ছিল, তার মামা ছিল। আয় পড়ছে ভিলেনের কাহিনী। তিনি আমার সে বড় জোর বছর কয়েক বড় হবে, বেশি বড় না, জাস্ট কয়েক বছর বড় হবে। বাস, কোশ্চেন আসতে পারে যে মামা অপরিচিত গল্পে যে মামা ছিলেন সেটা নায়কের চেয়ে কত বছর বড়। তোমরা বলো 2 বছর 3 বছর দিয়ে দিবা, না, কয়েক বছর, জাস্ট বছর কয়েক বড় হবে, অপশন এটা থাকতে পারে। কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন, তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষ রস পাইবার জো নাই। এই কারণে কোনো কিছু সংসারে যদি যে কোনো কিছু করতে হয়, এই কারণে সব কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। এখানে এই সংসারে যা কিছু লাগে সব কিছু তার মামাই করে। এখন কোশ্চেন আসতে পারে এখানে যে এই সংসারে, এই কোশ্চেনটা তোমরা একটা দাগাই রাখো, আমি বলছি এখানে কি কোশ্চেন আসতে পারে যে ফুলগুল বালির মতো অন্তর্মধ্যে শুষিয়ে রয়েছে, হ্যাঁ, এখানকার এক গণ্ডূষ রসও পাইবার জো নাই। এখানে এই কাহিনী দ্বারা কি বলেছে, অর্থাৎ এই কারণে মানে এই সংসারের ভিতরে, অর্থাৎ এই ফ্যামিলিতে বা পরিবারে আমার কোনো কাজ করতে হয় না, আমি নিশ্চিন্তে খাই, ঘুরি, বেড়াই, পড়াশোনা শেষ করে। কারণ এখানে পুরা পরিবারটা দেখতেছে এখন আমার মামা। আর আমার মামা এমন না যে আমার মামার নিজের সম্পত্তিগুলো করছে, একদম এরকম না। আমার বাবার রেখে যাওয়া যে সম্পত্তিগুলো ছিল এগুলাই দিয়ে মাতাব্বরি করে সংসার চালাচ্ছে, ঠিক আছে। এই জন্য সাথে কেটা ছিল, আমার মাও ছিল। তো মা এবং মামা দুজনে মিলে সংসারটাকে এখন এভাবে চালাচ্ছে। বাস, এই কথাগুলো এখানে বলা হচ্ছে। তাহলে মা এবং কারণ মায়ের চেয়ে মাসির দরদ বেশি, যদি টাকা পয়সা থাকে ব্যাপারটা এরকমই হয়, ঠিক তাদের ব্যাপারে এরকম হয়েছে। তাহলে দেখি, কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন, মানে আমি সৎপাত্র। কেন স্বীকার করবেন? কারণ আমি তো কোনো ধরনের বিড়ি সিগারেট কোনো কিছু খাই না, কোনো কিছু করি না, এই যে তামাকটুকু পর্যন্ত খাই না আমি। তার মানে অবশ্যই কন্যার বাবা অবশ্যই স্বীকার করবেন যে ছেলে খুবই সৎ, কারণ এই যুগে তামাক খায় না, বিড়ি খায় না, কারোর সাথে মিশেই না, চলে না, মা এর সাথে থেকে থেকে বড় হয়েছে, বাবা কত আদরের সন্তান, এরকম ব্যাপারটা এরকম না। এগুলোকে আর ক্ষতিকর। কেন ক্ষতিকর? কারণ এগুলোকে বলা হয় বেশিরভাগ কাপুরুষত্ব, কারণ নিজের কোনো সক্রিয়তা নাই, নিজের কোনো বুদ্ধি নাই, নিজের কোনো কিছু না চলার মতো। এই জন্য তোমরা যারা এই টাইপের ছেলে দেখবা, তোমরা অনেক খুশি হয়েও না, যারা মেয়েরা বলছি যে আল্লাহ কত লক্ষ্মী ছেলে, এরকম না। হ্যাঁ, ভালো, তবে তারা হয়েছে যে কেমন অনেকটা, তুমি রাস্তা ছেড়ে দিবা, কারণ একা চলতে পারবে না, কারণ একা চলতে তারা অভ্যস্ত করা নেই, তাদেরকে আদর বেশি যত্ন করে বড় করছে। এরকম হলে হবে না। এরকম যদি হয় তাহলে সে পুরুষ আর পুরুষ থাকে না। ওকে, তাহলে কি বলছে, ভালো মানুষ হওয়ার কোনো জঞ্জাট নাই। এই কোশ্চেনটা আসতে পারে যে ভালো মানুষ হওয়ার কোনো জঞ্জাট নাই, ভালো মানুষ হওয়ার কোনো জঞ্জাট নাই, এই লাইনটা ব্যাখ্যা করো। আমি আবারও বলছি, এটা আসতে পারে, এই লাইনটা ব্যাখ্যা আসতে পারে, একদম স্টার দিয়ে রাখতে পারে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, এই লাইনটা তারা কি বুঝেছে, তাহলে শোনো, অনুপমের সংসারের প্রতি দায়িত্বহীন মনোভাবকে বোঝানো হয়েছে এই লাইন দ্বারা। মানে আমার যে ভালো মানুষ হবো তার কোনো জঞ্জাটে নাই, মানে আমার ভালো মানুষ হওয়ার কোনো জঞ্জাট নাই, মানে এসে যে আমি খারাপ না ভালো এটা নিয়ে কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ আমার সব কিছুই খারাপ যে হবো তো আমার তো ইনকাম করতে হবে, আমাকে যাইতে হবে, তোমাকে যা কিছু করতে হবে, না, টেনশন নাই। কারণ আমার সব কিছুই আমার ফ্যামিলি বা আমার পরিবার সব দেখছেন, আমার মামা দেখছে, সব কিছু দেখতেছে। সুতরাং আমার যে সংসারের যে দায়িত্বহীনতা, এই দায়িত্বহীনতা কারণ একটাই, কারণ আমার সংসারে আমার কোনো দায়িত্ব নাই, সব মামা এবং মায়ের দায়িত্বে। এই জন্য আমি যে ভালো মানুষ হওয়ার কোনো জঞ্জাটে নাই আমার, এই কথাটা বলছে। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। মানে সবসময় মায়ে যা বলবে জো হুকুম যা না করে বলতে হবে,
মার মার মায়ের যে কথা অমান্য করব সে সাহস আমার নাই। অন্তপুরের ভিতরে, অন্তপুর মানে হচ্ছে যে ভিতরে আর কি, ভিতরের শাসন। অন্তপুর মানে হচ্ছে ভিতরের, মানে ভিতরের শাসনে চলিবার মতো করিয়েই আমি প্রস্তুত হয়েছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা, স্বয়ংবরা দাগে রাখবো, অন্তপুর দাগ। স্বয়ংবরা মানে যে নিজে নিজে বর নির্বাচন করে। আবার বলছি স্বয়ংবরা, এটা মাথা লিখতে হবে, এগুলো হচ্ছে যে এক কথা প্রকাশ, কোশ্চেন আসে এগুলো। স্বয়ংবরা শব্দ হচ্ছে যে যে নিজে নিজের বর নির্বাচন করে, মানে তোমরা এই যুগে যেটা করতেছো আর কি, যে অপরিচিত একটা মানুষের সাথে আমি সংসার করবো কীভাবে, আমার সাথে যাচ্ছে না, আমি এত আধুনিক স্মার্ট মেয়ে, আমার অবশ্যই পরিচিত হতে হবে, আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, কাছে যেতে হবে, তারপর সিদ্ধান্ত নিব। তার মানে এর তারা আছে কারা, স্বয়ংবরা, যে নিজে নিজের বর নির্বাচন করেন। হন তবে স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। ওকে, যদি কোনো কন্যা, মানে ডাইরেক্ট জিজ্ঞেস করে, যদি কোনো কন্যা যে সরাসরি বর নির্বাচন করেন, আমার ব্যাপারটা একটু খেয়াল রাখেন, কারণ আমার মতো ছেলে কিন্তু পাইবেন না, এই কথাটাই বলছে। অনেক বড় গড় হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীর আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, এই কথা দ্বারা কি বুঝেছে? এই কথা বলছে যে সংসারের সমস্ত কিছু দায়ভার মামার ছিল, সংসারের সমস্ত কিছু দায়ভার মামার ছিল, তাই তিনি ভাগ্য দেবতার এজেন্ট। আবার বলছি, মামাকে ভাগ্য দেবতার এজেন্ট বলা হচ্ছে কেন? কারণ সংসারের সবটুকু দায়ভার মামার ছিল, তাই তাকে ভাগ্য দেবতার এজেন্ট বলা হয়েছে। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। কার? আমার মামার। বিবাহ সম্বন্ধে একটা বিশেষ মত ছিল। মতটা কেমন ছিল? বিশেষ মত। ধনীর কন্যা তার পছন্দ নয়, ধনী পরিবারের নয়, মানে ধনী পরিবারের কন্যা তার পছন্দ না। কেন? কারণ একটু পরে আস্তে আস্তে কাহিনী শোনেন। আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হ্যাট করিয়ে আসবে, মানে মাথা নিচু করিয়ে এসে আসতে হবে। কারণ আমরা এই মাথা উঁচু করে দাঁড়ায় থাকবো, আমাদের সামনে কেউ মাথা উঁচু করার কারণ সাহস যেন না হয়, এরকম চিন্তা। এই তিনি চান, অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। মানে ঠিক সে গরিব ঘরে মেয়েও চায়, মাথা নিচু করতে আসে থাকতেও সেরকমও চায়, আবার টাকার প্রতি তার যথেষ্ট পরিমাণ লোভও আছে, যে টাকা দিয়েও আসতে হবে, ব্যাপারটা এরকম। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর, কৃপণতা করিবেন না। কসুর মানে সে কি বলতো? কৃপণতা, মানে তার টাকা পয়সা নাই কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু সে দরকার হলে কারো জমি বিক্রি করে, দরকার হলে ওখান থেকে হালাত করে এনেও সে টাকাটা দিবেন। এই টাকার ব্যাপারে যেন সে কৃপণতা না করেন, এমন টাইপের সে কি চাচ্ছে, এমন টাইপের বেহাই চায়। বেহাই মানে যাকে বলা হয় মেয়ের বাবা চায়, এরকম বাবা চাই আর কি, যাকে শোষণ করে চলবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে যার নালিশ খাটিবে না। মানে বাড়িতে যদি আসে, তাহলে তাকে যদি এমন হয় যে গুড়গুড়ি যে হুক্কাগুলো আছে, যে টানবা করে টানার পরে দেখবেন যে একটু গুড় করে আওয়াজ হয়, তখন সেটাতে আবার ধোঁয়া বাড়ি করে, এরকম তাকে এটা না দিলেও তাকে বাঁকা বা ভাঙ্গা বা যেমন একটা হুকা ধরা দিলে সে এতে খুশি হবে, এতে সে টানবে, কোনো সমস্যা নাই। মানে একটা কথা হচ্ছে যে পুতুল আর পুতুলের মতো আর কি, যে পুতুলের মতো মানুষ আছে না কিছু, যে যেভাবে নাচায় সেভাবে নাচে, মানে এই টাইপের মানুষ সে চাচ্ছে আর কি, যে আমি টাকাও চাই, আবার বড়লোক চাই না, কিন্তু গরিব চাই, কিন্তু গরিবের মধ্যে এমন হতে হবে যে মেয়ের বাবা যে যেন যা দেই তাই খুশি হয়, যা যেভাবে বলি ঠিক সেভাবেই মানতে হয় আমাদের কথাগুলো, এমনটা যেন হয়। ওকে, আবার যেন টাকা পয়সা দেয় আমাদেরকে, যৌতুক, ব্যাপারটা এরকম আর কি। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। এখন নায়ক সে কি বলতেছে, পুরো গল্পটাই কিন্তু নায়কের জবানি দিয়ে কথা কইতেছে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কথা কইতেছে আর কি একজন নায়ক হিসাবে। আমার বন্ধু হরিশ কি হয়েছে, কানপুরে কাজ করে, জায়গার নামগুলো মাথা রাখতে হবে। তার বন্ধু হরিশ, যেটা আমি গল্পের শুরুতে বলছিলাম, যে নায়কের বন্ধু নাম হচ্ছে হরিশ। হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতালা, মানে সে ছুটি পাইছে, এর মধ্যে সে কলকাতা চলে আসছে, আইসা আমার মনটা উতালা করিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে। কেমন মেয়ে আছে বলো তো? খাসা। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওহে মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে। ওকে, কিছুদিন পূর্বেই MA পাস করিয়েছি আমি, মানে এখন তার বিয়ার কাহিনী কথা চলতেছে আর কি। শুরু করছে কেডা? তার বন্ধু হরিশ শুরু করছে আর কি, ছবি নিয়ে আসছে। যাই হোক, সে MA পাস করছে কিছুদিন পূর্বে। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে, শুধু
ধু ধু করিতেছে, পরীক্ষা নাই। উমেদারি নাই, উমেদারি মানে কি বলতো? উমেদারি মানে হচ্ছে যে চাকরি করার চিন্তা চেতনা, মানে ব্যবসা বা চাকরি, চাকরি ব্যবসা চিন্তা চেতনা নাই আমার, এসব উমেদারি নাই। উমেদারি মানে হচ্ছে যে চাকরি বা ব্যবসা, এই শব্দগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে কোশ্চেন হুবহু আসে। উমেদারি শব্দের অর্থ কি, এই উমেদারি, উমেদারি মানে কি, তোমার যাও না, এগুলো হুবহু প্রশ্ন আসে। উমেদারি নাই মানে চাকরি করার চিন্তা নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যে ভিতরে আছে মা আর বাহিরে আছেন মামা। ভিতরে আছে কে? মা। আর বাহিরে আছে কি? মামা। তার মানে আমার ঘরে বাহিরে দুইজন ব্যক্তি আমার জীবনে আছে, এবং শুরু থেকে তাদেরকে আমি চিনি। তারাই আমার চাকরি, তারাই আমার ব্যবসা, তারাই আমার সব। তার মানে তারাই আমার এসে টাকা, তারাই আমার মানি ব্যাগ। ওকে, তার ব্যাপারটা ছিল এরকম, আমার এর বাইরে আর কিছুই ছিল না, বাস। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরুচিকা দেখতেছিল। এই আমি এত আজারে বয়ে বয়ে খাইতেছি, আমার এত আজারে ভাল লাগতেছে না, কিন্তু আমার সব জীবনটা একটা মরুভূমির মতো, কোনো ফিলিংস ক্লাস। হঠাৎ করে যখন নারীর কথা শুনিয়েছি, নারীর ফিলিংস দেখিয়েছি, খাসা নারীর কথা বলছে আমাকে, তখন তো অবশ্যই আমার মনে শিহরণ জেগে ওঠার কথা। ঠিক ব্যাপারটা এরকম হয়েছে। তাহার দৃষ্টি বাতাসে, তাহার নিঃশ্বাস তরু মর্মের, তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে, এই যে ওই লাইনটা, মেয়ে যদি বলো তবে খাসা মেয়ে আছে একটা। ঠিক এই মুহূর্তে হরিশ আইসা মরুভূমি, বিশাল মরুভূমিতে একটু পানি ঢেলে দিলে ঠিক মরুভূমিটা যেমন একটু মনে হয় যে সতেজ দেখা যায়, ঠিক ব্যাপারটা আমার কাছে এমন মনে হয়েছে। তো কি মনে হয়েছে? আমার শরীর মন মনস্তা মনন্ত বাতাসে, আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রশি, পল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক। কেমন ছিল হরিশ? রসিক ছিল। রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। আর আমার মন ছিল তৃষ্ণার্ত, কারণ মরুভূমিতে একটু পানি যেরকম দিলে, আমার বিশাল মরুভূমি ছিল, মনটা হঠাৎ করে পানি দিয়েছে, আমার তৃষ্ণা মিঠা দিচ্ছে। হরিশ এত রোমান্টিকভাবে কথাগুলো বলছিল মেয়ের ব্যাপারে, এত সুন্দর করে বর্ণনা করছে, আমি আর ঠিক থাকিতে পারিলাম না। আমি হরিশকে বললাম, একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো। আমাকে বলে কি হবে? আমি শুনে বা হয়তো ফিলিংস কাটবে, শুনে বা তার প্রেমে পড়বো, শুনে বা আরো ভিতরে কত কিছু জাগবে, কিন্তু আমাকে বলে লাভ নাই। আমার একমাত্র অভিভাবক, আমার সবই বলতে আমার মামা এবং মা। এখন তো মামাই দেখছেন সব, গার্ডিয়ান হিসাবে, যেহেতু আমার বাবা নেই। সুতরাং আমার এই কথাটা, তোমার এই কথাটা মেয়ে সম্পর্কে দেখা দেখি, এটা এটা আমার মামার কাছে বলো, আমার কাছে বলে লাভ নাই। এজন্য সরাসরি সে বলে দিছে, আমার মামার কাছে কথাটা পারিয়া, মানে কথাটা বলিয়া দেখো একবার, কথাটা আমার কাছে না বলে মামার কাছে বলো, আমার একটু উপকার করো বন্ধু, আমি তো এখন মরুভূমির মতো অবস্থা জীবনযাপন করছি, আমাকে একটু উদ্ধার করো। এই কথাটা বলতেছে আর কি। হরিশ আসর জমাইতে অদ্বিতীয় ছিলেন। হরিশ সবসময় মামা বা বড় বা সিনিয়র যারা আছে সবার কাছে সে সবসময় আসর জমাইতে অদ্বিতীয়, মানে সবার থেকে আলাদা ছিলেন, যে বসে গল্প গল্প জমানো আর কি, এটা তার কাছে ছিল অন্যরকম একটা আনন্দদায়ক। এটা হরিশ খুব ভালো পারত। তাই সর্বত্রই তাহার খাতির, বড় ছোট সবার কাছে খুব ভালো মিশতে পারতো এটা। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর ছিল, আমার মামার কাছে আর কি। কথাটা তার বৈঠকে উঠিল যখন, আচ্ছা যাই হোক, বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই আছে, কোনো সমস্যা নেই, খাপে খাপ মঞ্চুর বাপ। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল। এরা জানে যে এককালে তাদের অনেক টাকা পয়সা ছিল, অনেক কিছু ছিল মেয়েদের বাবার, এখন তাহা শূন্য বলিলেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে, দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বসবাস করেন। তার মানে মেয়ের বাবা এখন তার বংশ রক্ষা করার জন্য, কারণ মেয়ের বয়স হয়ে গেছে, গ্রামে মানুষ কি বলবে, সমাজে কি বলবে, সাধারণত এগুলো হচ্ছে, আমাদের সমাজে এখনো আছে, এজন্য সে মেয়েকে নিয়ে সে পশ্চিমে গিয়ে বসবাস করতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, মানে কাউকে বুঝতে দেন না যে তিনি মোটামুটি একসময় যথেষ্ট পরিমাণ বিত্তশালী বা লক্ষ্মী বংশের ছিলেন, এজন্য কাউকে বুঝতে দেন না। এখন বুঝতেছে সে গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর কিচ্ছু নাই পৃথিবীতে, সুতরাং তাহারই
পশ্চাতে লক্ষ্মীর ঘাটটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। মানে মামা খুবই খুশি, মামার মনে হয়েছে যে একদম পুরা আমি যেমনটি যে মেয়ে টাইপের মেয়ে চাই, যে টাইপের বাবা চাই, ঠিক তেমনটি পেয়ে গেছি। যে একটা মাত্র মেয়ে, তা সব কিছু তার জন্য দিতে রাজি আছে, যে তার জন্য সে যেটুকু আছে সবটুকু বিক্রি করে দিতে রাজি আছে, এরকম তার কাছে মনে হচ্ছে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই বাপ কোথাও তার মেয়ের যোগ্য বাপ বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ। আচ্ছা, এটা হচ্ছে যে তোমাদের আসতে পারে, এটা বাগধারা, যে বরের হাট মহার্ঘ মানে কি? বিয়ের বাজারে বর অত্যন্ত দামি, এই কথাটা। বিয়ের বাজারে বর অত্যন্ত দামি, বরের হাট মহার্ঘ মানে হচ্ছে যে বিয়ের বাজারে অত্যন্ত দামি পাত্র আর কি, অর্থাৎ বর পাওয়া দুর্লভ, এই কথাটা বুঝেছে। তাহার পরে ধনুক ভাঙ্গা পণ আর একটা বাগধারা, এগুলো লিখে রাখবা। এটা অর্থ মানে হচ্ছে যে অতি কঠোর পণ বা যৌতুকের প্রতিজ্ঞা। ধনুক ভাঙ্গা পণ মানে হচ্ছে যে যৌতুকের প্রতিজ্ঞা, মানে অতি কঠোর পণ বা যৌতুকের প্রতিজ্ঞার কথা বলছে এখানে। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছেন না। মানে বাপ হয়তো চুপচাপ রয়েছেন যে কোনো সমস্যা নাই, আস্তে ধীরে বিয়ে দেবো, মেয়েকে শিক্ষিত করি, মেয়েকে এটা করে সেটা করে, এভাবে চিন্তা করেছে বাবা। কিন্তু বয়স তো আর স্থির নাই, বয়স তো আর থেমে থাকছে না। সব কিছু হয়তো বা এগিয়ে যাচ্ছে, কিন্তু বয়সটা থেমে নাই, বয়সটা তার চেয়ে বেশি আগায় যাচ্ছে। এটা তো সমাজে একটা দৃষ্টিকটর, সমাজে তৎকালীন সময়ে মেয়ের বয়স 15 বছর মানিয়েছে অনেক বয়স হয়ে গেছে, বাট এরকম মনে হচ্ছে। এই জন্য সে বলতেছে মেয়ের বয়স তো 15, এই ব্যাপারটা তখন বলতেছিল, এ কথা উঠছিল। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল। অবশেষে এই হরিশে যখন এত সুন্দর করে বর্ণনা করছে বাবার কথা, মায়ের কথা, সব কিছুই, তখন অবশেষে আমার মামার মনটা অবশ্য গইলা গেছে, নরম হয়ে গেছে। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধান হয়ে গেল, বাস। মানে স্টার্টিংটা শুরু, এতক্ষণ ধরে আমার বিয়ের গল্প শুরু হয়ে গেছে, মাত্র বিয়ের নড়াচড়া শুরু, মামা রাজি হয়ে গেছে, কাহিনী শুরু সামনে। কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত বলিয়া জানেন। মামা জানেন যে আমার কলকাতা, আমি যেখানে থাকি পৃথিবীতে, আমার মামা যেখানে থাকে আর আমি থাকি, আমরা এর বাইরে পুরোটা হচ্ছে আন্দামান দ্বীপের মতো, ঠিক আছে? জানেন, জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। জায়গাগুলোর মধ্যে রাখতে হবে, আন্দামান দ্বীপের কথা আছে, তারপরে কোন্নগর পর্যন্ত আছে। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে মাথা রাখতে হবে, এখানে হাবড়ার পুলের কথা আছে, হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছে ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। আমার খুব ইচ্ছা ছিল যে নিজের চোখে আমি মেয়েটা দেখে আসি, কারণ আমি তো বর, সদে হলেও আমি তো বর, আমার জন্য সব আয়োজন, আমার ফিলিংস প্রথমে আসছে, আমার জন্য সব কিছুতে আমি একটু মেয়েটা দেখা উচিত না, এটা আমার মনের মধ্যে সবসময় কাজ করতেছিল। কিন্তু আমার সাহস পাইতেছি না যে আমি কেমনে মামারে কই এ কথাটা। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমার বিনু দাদা। তার মানে কন্যাকে আশীর্বাদ, কন্যাকে যাইয়া কথা বলা শুরু করবে কে? বিনুদাতা। পাওয়া গেছে আরেক ঘটকের কাহিনী। বিনুদাতা যাবে আমার পিস্তুত ভাই, আমার কি লাগে? পিস্তুত ভাই। বিনুদাতা হয়েছে যে আমার পিস্তুত ভাই, তাহার মতে রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। মানে তাহার মতে, মানে তাহার যে মত, বিনুদাতার যে মত, আমি তার উপর সবসময় নির্ভরশীল, কারণ সে এতটা রুচি দিয়ে, দক্ষতা দিয়ে এবং সব কিছু সে খুব এক্সপার্ট, সে জানে যে কোনটা ভালো কোনটা খারাপ। এটুকু আমার পিষ্টত ভাই বিনোদাদা সেটা ভালো করে জানে। ওকে, বিনোদা ফিরিয়া আসিয়া বললেন, মন্দ নহে হে, খাঁটি সোনা বটে। এবার আমার বন্ধু হরিশের পরে আমার পিষ্টত ভাই বিনোদা দেখে আসছে আমার মানুষটাকে, ভালোবাসা কেন বলছে? কারণ তাদের কথা শুনে শুনে আমি তার ফিলিংসে, তার ভালোবাসা, তার প্রেমে পড়ে গেছি। ওই মানুষটার কথা প্রথমে আমার হরিশের প্রস্তাব নিয়ে আসছে, এরপরে আমার মামা বা সবাই ফ্যামিলি থেকে পাঠাইছে, কারণ আমার পিষ্টত ভাই পাঠাইছে কার কাছে? বিনোদা পাঠাইছে। বিনোদা আসার পরে এসে কি বলছে? মন্দ নহে, খাঁটি সোনা বটে। বিনোদাদার ভাষাটা অত্যন্ত আর্ট ছিল, যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। বা অত্যন্ত আর্ট মানে ভাষাটা যত, আমরা যদি আর্টিস্টই বলি না, মানে অত্যন্ত অত্যন্ত যে কথাটাকে বলা হয় যে এটা, মানে আমরা বলি অ্যাস্থেটিক, যেটা বলে ইংলিশে,
খুবই দেখতে সৌন্দর্যমণ্ডিত, তার ভাষাটা এমন ছিল সব কিছু। আমরা যদি বলি ও ওয়াও চমৎকার, সে বলে যে চলনসই, এই টাইপের খুবই শুদ্ধ কথা বলে সে। অতএব বুঝলাম আমরা ভাগ্যে প্রজাপতির সঙ্গে, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, ঠিক আছে। মানে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বর মানে কথাটা বুঝেছে যে বিয়ের যে দেবতা আছে, এই বিয়ের দেবতার কোনো বিরোধ নাই, আমার অলরেডি বিয়ে হওয়ার জন্য সব কিছু আমার রেডি আছে। এখন শুধুমাত্র আমি অপেক্ষা করছি সময়ের, কারণ খাপে খাপ মঞ্চুর বাপ, সব কিছু রেডি। আমার বন্ধু আমার যে প্রস্তাব নিয়ে এসে মামার কাছে, মামাও রাজি আছে, তারপর মামা পাঠাইছে আমার পিসতুতো ভাইকে, পিসতুতো ভাইও রাজি হয়ে গেছে। দেখে এসে বলছে খাঁটি সোনা পাইয়া গেছিস তুই। এখন বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কলকাতা আসিতে হইল। কন্যার পিতা সোমনাথ বাবু হরেশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে, কথা আসতে পারে বিবাহের কয়দিন পূর্বে আসছে, বিবাহের 3 দিন পূর্বে আমাকে প্রথম চক্ষে দেখেন প্রথমে, এবং আশীর্বাদ করিয়া যান। অর্থাৎ সে কন্যার পিতা সোমনাথ বাবু, কন্যার পিতার নাম কি বলতো, সোমনাথ বাবু, হরিশকে কত বিশ্বাস করেন। আমার বন্ধু হরিশকে এত বিশ্বাসই করেন যে ছেলে দেখাই লাগে নাই, কারণ হরিশে যে সুন্দরভাবে বর্ণনা করে পোলা মায়া মানে ঘটকারি করে আমার বন্ধু, তাতে আমার টেনশনই নাই। ঠিক সে বিয়ার 3 দিন আগে মাইয়ার বাবা আয়সা আমার দেখা আশীর্বাদ করে যায়। বয়স তার 40-এর কিছু এপারে, মানে তার বয়স প্রায় 40-এর কিছু কাছাকাছি হবে। চুল কাছা, গোফে পাক ধরেছে, আরম্ভ করেছে মাত্র। সুপুরুষ বটে, বীরের মধ্যে দেখিলে সকালে আগে তার উপরে চোখ পড়বে মাত্র চেহারা। মানে ব্যাপারটা এরকম যে সব মানুষ ভিড় বা সব কিছু যদি দেখে, সবার আগে আমার শ্বশুরের দিকে চোখ পড়বে। বাহ, বিয়ে করার আগেই তার বউ হয়ে গেছে, শ্বশুর হয়ে গেছে, কত কল্পনা, তাই না? রোগ যাও রোগ যাও। আশা করি আমাকে দেখিয়ে তিনি খুশি হয়েছিলেন, আমাকে দেখিয়ে তিনি যথেষ্ট পরিমাণ খুশি হয়েছিলেন। এটা তার আছে যে আমাকে দেখে হয়তো সে অনেক খুশি হয়েছেন। জাস্ট তারপরে কি বলছে দেখো তো, বোঝা শক্ত, বোঝা কি বলতো শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ, মানে তিনি এত বেশি চুপচাপ থাকেন, এত নিচুপ থাকেন, চুপচাপ থাকেন, তাকে বোঝা অনেক কঠিন। যে দুটো একটি কথা বলেন, তার কথা আসতে পারে যে কয়টা কথা বলতে পারে, দুইটা একটা কথা বলেন, যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন না। সে 2-1টা কথা বলেন আমার শ্বশুর, কিন্তু সে তাতে তো একটা জোর দিয়ে বলেন না, পুরো জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করতেছিলেন। মানে আমার মামা যে বিশাল কিছু, আমরা এলাকার এইটা সেটা, ওই এলাকার আমরা পুরো লিড দিয়ে এটা করি, সেটা করে, টাকা পয়সা অভাব নাই, আমরা এটা করবো সেটা করবো, আপনার মেয়েকে এটা রাখবো সেটা কোনো টেনশন নাই। মানে এগুলার একটাই উদ্দেশ্য। কেন উদ্দেশ্যটা কি শোনেন একটু কাহিনী। সোমনাথ বাবু এই কথা একেবারেই যোগায়ন দিলেন না, মানে কোনো ফাঁকে একটা হু হা এইসব উত্তর দিচ্ছেন, মানে বেশি কথা বলতেছেন না, সে শুধু কথা ফাঁকে ফাঁকে সে জাস্ট হু হা এসব শুনতে যাচ্ছে। আমি হইলে ওকে, কি বলছিলেন, কথায় কথা সে বলছিলেন যে হু হা এসবে উত্তর দিচ্ছিলেন সে। তারপরে দিচ্ছে আমি হলে হুম ওকে, আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি সোমনাথ বাবুর চুপচাপ ভাব দেখে ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে করেন যে সোমনাথ যখন উঠিলেন তখন মামা সংক্ষেপ উপর হইতে তাকে বিদায় করিল, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। তাকে দূর থেকে তাকে বলে ঠিক আছে বেহাই সাহেব দেখা হবে আইসেন, হ্যাঁ, তাকে নিয়ে যে গাড়িতে তুলে দিবে আপ্যায়নটা সেটা মামা করেন নাই। কারণ সে বুঝতেছিলেন যে দূর এই মানুষে এত বেশি দেখানো কিছু নাই, কারণ সেগুলো পছন্দ করে না। সে পৃথিবীর অন্যরকম একটা মানুষ, তার সাথে এত পক পক করলাম, এত কথা কইলাম, সে পাত্তাই দিচ্ছে না, সে তার মতো করে চুপচাপ করে বসে আছে। মানে এই জিনিসটা হয়তো সোমনাথ বাবুর কাছে পছন্দ না, এই জন্য সে চুপচাপ। কিন্তু আবার বেশি কথা বলছিলেন কেন, তার মামা, কারণ মামার দরকার হচ্ছে টাকা পয়সা, এই জন্য মামা বারবার এত কথা কইতেছিলেন, কারণ মামার দরকার আছে যৌতুক, এই যৌতুকের জন্য তিনি এত বকবক আলাপ করতেছিলেন। কাহিনী শোনার পরে পণ সম্বন্ধে দুই পক্ষ, হ্যাঁ, পণ মানেছে যে যৌতুক সম্পর্কে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন, কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। আমার মামা মাশাআল্লাহ দিলে কথায় কোথাও ফাঁক টাক রাখেন নাই। তিনি
টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপর গহনা কত ভরির এবং সোনা কত দূরের হইবে সেও একবারে বাধাবাধি হয়ে গিয়েছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনার স্থির হইল। শুধু মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ। আমি ভাবতাম যে এটাও মনে হয় বিবাহের একটা অংশ, আমি এটুকু জানতাম, কারণ আমাকে এইভাবেই জানানো হয়েছে। আমি এর বাহিরে কোনো কিছু জানি না। আমি নিতান্তই বলছি, আমি নিতান্তই সহজ এবং অবলা একটা ছেলে, এবং সেই অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। মানে এই সমস্ত কাজে সবসময় সবার আগে 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 আসে এই টাইপের কাজগুলোতে। এই জন্য মামা সবাই মুরব্বী তাকে ভাবে আর কি। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আসে সেখানে সর্বত্র তিনি বুদ্ধির লড়াই জিতিবেন। মানে সম্বন্ধ আসলে তিনি কথাবার্তা বইলা নিজেকে খুব জ্ঞানী মনে করে আর কি। সমাজে কিছু দেখবেন সব জায়গায় আছে, গ্রামে গঞ্জে মুরব্বী কিছু আছে, গ্রামে দেখবেন সব জায়গায় যায় বামার ঢুকায়, ঠিক আছে, এরকম আছে ব্যাপারটা। মামা ঠিক কাহিনী এমন, এ একেবারে ধরা কথা। এই জন্যই আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতব। আমাদের সংসারের এই জেদ ইহাতে যে বাচক আর যে মরুক, মানে সংসারে কি হইলো না হইলো, সংসারে কি থাকলো না থাকলো, পরিবার কি টিকলো না, বিয়ে কি হলো না, তাতে দেখার বিষয় নয়। আমি সেরা, এটাই আমার মামা সবসময় প্রমাণ করে। সে নিজেকে সে জাহির করে যে সেই একমাত্র বস, সে একমাত্র সেরা, মানে নিজেকে সে বস হিসেবে দাবি করে সব জায়গায়। এই হচ্ছে আমার মামার সবচেয়ে বড় গুণ। এবার আমি আসি তাহলে কাহিনী কি। মামা কি করছেন, গায়ে হলুদ আরম্ভ শুরু হয়ে গেল। বিয়ের পণ সম্পর্কে কাহিনী শুনলাম, এখন আসলে আমরা গায়ে হলুদ শোনাই। এই গায়ে হলুদ সমাস, মানে গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া শুরু হয়ে গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। মানে এত কিছু, এত কাহিনী শুরু হয়ে গেল যে আদমশুমারি কেরানি রাখিতে হবে। কেরানি মানে আর কি, মানে যে এটাকে বলা হয় বডিগার্ড, যাকে আমরা বলি সহকারী রাখিতে হবে। তাহাদিগকে বিদায় করিতে অপরপক্ষকে যে নাকাল হইতে হবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। মানে এমনভাবে আয়োজন করতেছে গায়ে হলুদের, এমনভাবে মেয়ের জন্য আয়োজন করতেছে, এমনভাবে কিছু করতেছে, তারা মাও মামার সাথে একটু হাসতেছিলেন, আনন্দ, মানে এটাকে বলে পৈশাচিক আনন্দ পাচ্ছিলেন। তাহারা এত কিছু কেমনে দিবে, এত টাকা পয়সা কেমনে দিবে, তারা তো বিপদে ফালাবে। অন্যকে বিপদে ফালাইয়া যে তারা আনন্দ পাইতেছেন, এটা আমার মামা বা মায়ের মধ্যে দেখতে পাচ্ছিলাম। ব্যান্ড বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি, যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দৈল পিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম আংটিতে হারেতে, মানে এমন ব্যান্ড গিটার, তারপর বাদ্য, তারপরে যত কিছু আছে, তারপর সব শখের কনসার্ট সব কিছু নিয়ে আসছে। কারণ খরচ তো দিবে কেটা, মেয়ের বাবা, ওর টেনশন নাই, এই জন্য সব কিছু নিয়ে আসি। আংটিতে হারেতে জরির জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে সরিয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চলিয়াছিলাম। মানে তাহাদের, মানে ভাবি জামাই, মানে তাহাদের যে হবু জামাই, যাকে বলে ভাবি জামাই, তাদের হবু জামাইকে তারা এত সুন্দর করে সাজাইতেছে, হবু জামাইকে তারা এত সুন্দর করে তারা আনন্দ উল্লাস করে সাজাচ্ছে, তারপরে হবু জামাইকে তারা কত কিছু আংটি কত কিছু দিচ্ছে, এগুলো দেখে, এগুলোই তারা আমাকে এত সুন্দর করে তারা সাজানো গুজাচ্ছে, এটা দেখিয়ে আমি নিজেও একটু অবাক হচ্ছিলাম যে আমাকে এত সুন্দর করে সাজাচ্ছে কেন, মানে এত সুন্দর মোকাবেলা করেছিল চলেছিলাম, আমি সব কিছু আমি গ্রহণ করতেছিলাম ভালো কইরা। কাহিনী কি, এবার মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশিয়া হইলেন না। হঠাৎ করে সব কাহিনী চলতেছিল, সবই ভালো ছিল, হঠাৎ করে ওই বরাবরের মতো মুরব্বী যা করে আর কি গ্রামে, হঠাৎ করে বিবাহ বাড়িতে ঢুকে মামা খুশি না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়াই শক্ত, তারপরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের, মানে এত হাই কোয়ালিটির কোনো আয়োজন করা নাই। হঠাৎ করে সব কিছু নিম্ন মধ্যবিত্ত অবস্থা ছিল, মোটামুটি মিডিয়াম অবস্থা। ইহার পরে সোমনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। সোমনাথ বাবু এত ঠান্ডা, এত বিনয়, এত অজস্র, মানে এগুলো দেখে তার কাছে ভালো লাগতেছিল না। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পরা, মানে হচ্ছে যে মিশ কালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিহত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্থিত হাস্যে ও গদগদে বচনে কনসার্ট পার্টির করতালে বাজিয়ে
হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেকে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই একটা এসপার ওসপার, মানে এসপার মানে কি বলতো, মীমাংসা, এসপার গোড়াতে একটা এসপার ওসপার, গোড়াতে একটা এসপার ওসপার হইতো, মানে মীমাংসা হইতো। মানে এই যদি এমন অবস্থা, সে চাইছিলেন যে তার শ্বশুর তার লগে নাচুক, তার লগে এটা করুক, আনন্দ উল্লাস করুক, সব কিছু করুক, তারপরে সে এত নম্রতার দরকার নাই, এই এগুলো চাচ্ছিল এরকম। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরে মামা শোভনাথকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইলো জানি না। কিছুক্ষণ পরে শোভনাথ আমাকে আসে বললেন, বাবাজি একবার এদিকে আসা হচ্ছে যে, মানে আমার মামা হঠাৎ করে বিয়ের প্রোগ্রামের মধ্যে, বিয়ের অনুষ্ঠানের মধ্যে, আমি বিয়ের স্টেজে বসে আছি, আমাকে ডাইকা আলাদা আলাদা নিয়ে গেছে, নিয়ে মানে নিয়ে বলতেছিল শ্বশুর মশাইকে, আমার শ্বশুর মশাইকে নিয়ে যাচ্ছিলেন আলাদা, কি জানি একটা কথা বলছিলেন মামা, আমি তো জানি না, শুনি নাই। হঠাৎ করে মামা ওখান থেকে বাইর হয়েই আমার শ্বশুর মশাই আমাকে ডাইকে এসে বলতেছে, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে যে, মানে আমার সাথে আমার শ্বশুর মশাই, মানে মেয়ের যে মেয়ের জামাই হতে যাচ্ছে তার মেয়ের, এই জন্য আমার সাথে সে ডাক দিয়ে সুন্দর করে ডাকছে, বাবাজি একটু এদিকে আসতে হয় যে, আমাকে ডাকে সে কথা বলা শুরু করতে আসছে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো না কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতে কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনার ফাঁকে দিতে পারেন না। বিবাহ কার্যে শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত মানে উপহার আর কি, সওগাত মানে কি বলতো, সওগাত মানে কি উপহার, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করেছিলেন যে দেওয়া থোয়া সম্বন্ধে লোকটি শুধু মুখের কথার উপর ভর করে চলবে না। মানে লোকটা শুধু বললেই হবে যে ঠিক আছে আপনি যাবেন আমি দিয়ে দেবো, সমস্যা নেই, তার মুখের কথার উপর চলবে না। সে চাচ্ছে আরও শক্ত হয়ে। মামা কি হচ্ছে, সেজন্য বাড়ির শেকরাকে যুক্ত সঙ্গে আনিয়েছিলেন। মানে শেকরা আছে যে স্বর্ণ মাপে, স্বর্ণকারে যে মাপে স্বর্ণ সব কিছু দেখি শুনে যে ঠিক স্বর্ণ নিখাত আছে কিনা, নিখুঁত আছে কিনা, মাপ মতো ঠিক আছে কিনা, পরের মতো ঠিক আছে কিনা, এগুলো দেখার জন্য সে লগে আশা করে সে সাথে স্যাকরা নিয়ে আসছে। পাশের ঘরে গিয়ে দেখিলেন মামা এক তক্ত পোষে এবং স্যাকরা তাহার দাড়িপাল্লা কোষ্ঠীপাত্র প্রভৃতি লইয়া মেজে কোথায় বসছে। তার মানে স্যাকরাও বসে গেছে, তার কোষ্ঠীপাত্র দিয়ে মাপবে, সব কিছু দেখবে যে ঠিকঠাক আছে কিনা, মানে স্বর্ণ দেখার জন্য। তার মানে মামাও রেডি, স্যাকরা যে স্বর্ণ পাবে সেও রেডি আছে। সোমনাথ বাবু আমাকে বলে এলেন, আমাকে কি বলছেন, তোমার মামা বলিতেছিলেন যে বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? মানে তার মামা তাকে ডাইকে যে কথাটা বলছিল, সোমনাথ বাবুকে ডাকে বলছিল যে কথাটা, সে কথাটা সে বলে দিছে তার জামাইরে। কি বলছে, তোমার মামা বলতেছেন যে বিবাহের কাজ শুরু হওয়ার আগে গহনা টহনা এগুলো সব কিছু আগে দেখবে, দেখার জন্য তুমি কি বলো? তোমার মামা বলতেছে এগুলো সব মেপে টেপে দেখার জন্য। আমি মাথা হেড করে চুপ করে রহিলাম। আমি মাথা হাত দিয়ে হঠাৎ করে পাগল মতো চুপ করে বসে, আমি কোনো কথা বলছি না। মা বলেন, ও আবার কি বলবে? আমি যা বলিব তাই হইবে। তখন মামা দৌড়ে এসে বলতেছেন, ও আবার কি বলবে? ও ছোট মানুষ, ও এসবের দিকে নাক গলানোর দরকার নাই। আমি ওর গার্ডিয়ান, আমি যা বলি ঠিক তাই হবে। ও বললে হবে না, কে বিয়ে তো আমি দেখতেছি, আমি সব কিছু মেনটেন করতেছি, সে আবার কেরা বলার মতো। এটা বলে সে দমক দিয়া কাকে, নায়ক, মানে নায়কেরা অপরিচিতা গল্পের নায়ককে অনুপম, ঠিক আছে, মানে যাকে আমরা বলি কাপুরুষ আর কি, অনুপমকে সে চুপ করে বসে রাখলো। সোমনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সে কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সময় তোমার কিছুই বলিবার নাই? সোমনাথ বাবু তখন আবার আমার দিকে তাকাই বলছেন যে উনি যা বললেন ঠিক তাই হবে, তুমি যেহেতু আমার মেয়ের জামাই হচ্ছ, তোমার কি এখানে কিছুই অধিকার বা কিছুই বলার নাই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার। তখন আমিও একটু ঘাড় নাড়ে বললাম যে এই যে যা যা হচ্ছে এগুলো সব আমি নিজেও জানি না, সবগুলো আমার অনধিকার চর্চা, মানে আমার বৃত্তের বাইরে সব করা হচ্ছে। আমি জাস্ট আকার ইঙ্গিতে ঘাড় নাড়ে বলছি, মুখ দিয়ে কথা বলার মতো আমার সাহস নাই। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলি আনিতেছি, এই বলে তিনি উঠিলেন। মানে সে উঠে গেছে যে মেয়ের গায়েতে যেহেতু যে গহনাগুলা এখন লাগাইছে সব গহনাগুলো খুলে নিয়ে আসতেছে, জাস্ট কি জন্য, ওই আবার মাপার জন্য, স্যাকরা দিয়া নিয়ে মাপাবে তার মামা, এই জন্য নিয়ে আসতে হচ্ছে। মা বললেন, অনুপম এখানে কি করিবে, ও সবাই গিয়ে বসুক। তখন ওই মামা বলতেছে যে অনুপম এখানে কি করবে, মাপামাপির ক্ষেত্রে সবকিছু ক্ষেত্রে, ও যেখানে বিয়ে অনুষ্ঠান হবে ওখানে যা বসুক, ওদিকে যা বসুক সে।
সোমনাথ বলেন না সবাই নয়, এখানেই বসিতে হইবে। সবাই নয়, এখানেই বসতে হবে জামাইকে, কারণ আমি মেয়ের কাছে যার কাছে বিয়ে দেবো সেও সহ থাকতে হবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপরে মেলিয়া ধরিলেন। সমস্ত তাহার পিতা মহিদের আমলের গহনা, হাল পেশনের আনুমানিক মানে এটা হচ্ছে যে অনেক আগের গহনাগুলো বোঝা যাচ্ছে, শুকনো কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী, এগুলো ভারী ভারী গহনা ছিল। এবং এটা তার আগেকার যারা তার ছিল, মা ছিল হয়তো বা তার এরকম ছিল আর কি গহনাগুলো। স্যাকরা গহনা হাতে তুলে বইল, এ আর দেখবে কি, ইহাতে খাদ নাই, এমন কোনো সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। মানে স্যাকরার মানে যে স্বর্ণমাপ বা স্বর্ণ যে মাপতে নিয়ে আসছে তাকে, সে দেখে বলতেছে আরে ভাই এগুলো দেখার কিছু নাই, এগুলো বুঝাই যাচ্ছে এগুলো এখনকার সঙ্গে ব্যবহার হয় না, এগুলো অনেক আগের, কিন্তু এগুলো খুবই নিখুঁত এবং খুবই ভালো মানের স্বর্ণ এগুলো, এটা বলতেছিল। এই বলিয়া সে মকর মুখা মানে কুমিরের মুখের মতো, মানে মকর মুখা মানে হচ্ছে কুমিরের মুখের মতো মোটা একখানা বালা একটু চাপ দিয়ে দেখাইয়া তাহা বাকিয়া যায়। মানে একটা কি করছে, সে কি করছে, মোটা একটা বালা মানে হাতে দিয়ে যে বালা মেয়েরা এটা জাস্ট একটু চাপ দিয়ে ধরছে, একটু বাঁকা হয়ে গেছে এক পাশ থেকে। মামা তখনই তার নোট বইয়ে গহনাগুলির ফর্দ ঠুকিয়া রইলেন। মানে মামার একটা সাথে নোটবুক সবসময় থাকতো, তো সে সবসময় এটা বেঁধে লিখতেছিলেন যে এটা এতটুকু, বালা এতটুকু, তারপরে কানের গহনা এতটুকু, তারপরে গলার এটা এতটুকু, এভাবে লিখতেছিলেন। পাশে যাহা দেখানো হইল তাহার কোনোটাই কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলো সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি। মানে যে হিসাব করে দেখছে যে সে যা বলছে সোমনাথ বাবু তার চেয়ে বেশি মনে হতেছে এখন। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং মানে কানের দুল ছিল। সোমনাথ সেটা স্যাকরার হাতে দিয়া বললেন, এটা একবার পরখ করে দেখো। মানে একটা কানের ইয়ারিং ছিল, তখন কানের ইয়ারিং তো অনেকগুলো ছিল, তার মধ্যে একটা ছিল, ওটা সোমনাথ বাবু স্যাকরার হাতে দিয়া বললেন, এটা একবার পরখ করে দেখো। স্যাকরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। স্যাকরা তখন কি বলছে যে ইহা বিলাতি মাল, এটা সামান্য কম আছে। সোমনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বললেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়ে কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। তখন মামা দেখতেছেন যে এই ইয়ারিং দিয়ে তারা কন্যাকে আশীর্বাদ করতেছিলেন। মানে যে ইয়ারিংটাতে দেখাইছিল সোমনাথ বাবু মেয়ের বাবা, তখন মেয়ের বাবা তখন আবার যে ওরা যে স্যাকরা নিয়ে আসছে, মামা স্যাকরাকে দেখো তো এই ইয়ারিংটা আমাকে ওই ছেলের মামা নিয়ে আসছিলেন, তুমি একটু দেখো তো ভাইয়া যে এটা কেমন, স্বর্ণটা কেমন। তখন স্যাকরা বলতেছিল এটাতে বিলাতি মাল তো, এই স্বর্ণ একটু কম আছে, একটু প্রবলেম আছে স্বর্ণতে। তখন আবার এই স্বর্ণটা আবার মামার হাতে দিয়ে বলছেন, এটা আপনারা দিয়েছিলেন বুঝছেন মেয়েকে, মেয়ে যখন দেখতে আসছেন আপনারা, তখন এই ইয়ারিংটা আপনারা দিয়েছিলেন, মানে আপনারা কত পরিমাণ 2 নাম্বার ডাইরেক্টলি বলছিলেন মামা। মামার মুখ লাল হইয়া লজ্জায় লাল হয়ে গেছে। মামা বুঝতে পারছে যে মামারা ইনডাইরেক্ট অপমান করতেছে, তখন তার মুখ লজ্জা লাল হয়ে গেছে। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু কিন্তু ঠকিবেন না, এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইবেন না। এবং তাহার উপরে কিছু উপরি পাওনা জটিল অত্যন্ত মুখ, মানে মেন কথা হচ্ছে যে সবই ঠিকঠাক ছিল, সব কিছু ওকে ছিল। এটা দেখার পরে মামার আরো মেজাজ গরম হয়ে গেছে, কি আমি এখানে ছোট হচ্ছি, আমি লজ্জা পাইছি উল্টা, আমার ইয়ারিং দিছে কানের, এখানে কি হইলো কাহিনি, আমার ইয়ারিং এর সমস্যা, তাদের আরো বেশি তাদের সম্পদ স্বর্ণ দিয়ে গেছে। তারপরে অত্যন্ত মুখ ভার করিয়া বললেন, অনুপম যাও তুমি, সবাই গিয়ে বসোগে। তখন মামা এত কিছু কষ্ট পাইয়া সে আমাকে বলছে, অনুপম তুমি এখানে যাও, এখান থেকে যাই সবাই গিয়ে বসো, কারণ সবই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, শুধু ঠিকঠাক নাই কোনটা, ঠিকঠাক নাই শুধু আমি যে ইয়ারিংটা দিচ্ছি সেটাই সমস্যা। ওকে, সোমনাথ বাবু বলেন, না এখন সবাই বসতে হবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিতে। মা বলেন, সেই কি কথা, লগ্ন মানে এখন আগে খাওয়া দাওয়ার কাহিনী সব। সোমনাথ বলছেন, না এখন সবাই বসতে হবে না, এখন চলেন আগে খাওয়া দাওয়া হোক, বিয়ে শাদী পরে হবে, টেনশন করার কিছু নেই, বিয়ে পরে হবে, আগে খাওয়া দাওয়া করেন সবাই। তখন সে কি কথা, লগ্ন। মামা বলছেন, আরে লগ্ন। সোমনাথ বলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আরম্ভ ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকল তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে সোমনাথ বাবু আমাকে খাইতে বললেন। মামা বললেন তখন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইতে খাবে কেমন করিয়া। তখন আমাকে সোমনাথ বাবু বলছেন, এই জামাই বাবু এদিকে আসো, তুমি একটু খাওয়া দাওয়া করো, সবাই তো খাওয়া দাওয়া হয়েছে, তুমি খাও। তখন মামা লাভ দিয়ে বলছে, কত কি বলেন এসব, হ্যাঁ বিয়ের পূর্বে কেন খাবে সে, আগে তো বিয়ে করবে তারপরে সে খাবে। এসব কিন্তু মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বললেন, তুমি কি বলো, বসে যাইতে দোষ কি আছে,
মূর্তি মূর্তি মূর্তিমতি মাতৃ আজ্ঞা স্বরূপে, মানে হচ্ছে যে এই কথার লাইন আসতে পারে, মূর্তিমতি মাজ্ঞা আজ্ঞা মানে হচ্ছে যে আমি মূর্তির মতো তাকিয়েছি, আমার মায়ের আজ্ঞা, আমার মা যা বলে আমি তাই শোনার মতো ছেলে, ওই টাইপের ছেলে আমি। মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে আমি আহারে বসিতে পাইলাম না, আমি যে খাইতে যাব সেটা পারলাম না, কারণ মামা এতে সন্তুষ্ট না, মামা এতে রাজি ছিল না, এজন্য আমি খাইতে যাইতে পারিনি। ওকে, মামা এত রাজি ছিল না, আমি খাইতে যেতে পারিনি, এই কথাটা বলছে। কাহিনী কি এরপরে? এখন বেচারা আমরা আমরা পেয়ে গেছে কাপুরুষ যে তার মা এবং মামার কাহিনী উঠতে পারে না। তখন সম্রাট মামাকে বললেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হয়ে গেছে, আর আপনাদের কষ্ট বাড়াতে ইচ্ছে করি না। এখন তবে শুধু এটুকু বলছে, আর কিছু বলে নেই। মানে পুরানার বলতে পারে না, রাত হয়ে যাচ্ছে, সব কিছু হয়েছে, আপনাদের আয়োজন করছি, খাওয়ার চেষ্টা করি, সব কিছু করলাম, এখন আমরা আর সামনে আগাবো না। মামা বললেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। মামা বারবার এখন রিকোয়েস্ট করতেছে, আর সবই তো ঠিক আছে, সবাই চলুন, আমরা তো এখন প্রস্তুত আছি। সোমনাথ বললেন, তবে আপনাদের গাড়ি চলিয়ে দেই, আপনাদের গাড়ি বলিয়ে দেই। মামা আশ্চর্য হয়ে বললেন, ঠাট্টা করে দিচ্ছেন নাকি? আপনি কি বলছেন আমাদেরকে? হ্যাঁ, বিয়ে দিবেন না নাকি মাইয়া? এখন কি বলতেছেন এসব? আমরা তো আসছি এই জন্য, বিয়ে করার জন্য। সোমনাথ বললেন, ঠাট্টা তো আপনি করিয়া সরিয়েছেন, ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন, মানে অনুভবের মামার ক্রোধ প্রকাশ পেয়েছে। দুই চোখ অবাক হইয়া মানিয়েছে যে খুশিতে আনন্দতে অবাক না, রাগ ক্ষোভে অনুভবের মামা তাকাই আছে চোখ বড় বড় করে। ঠিক আছে, কারণ এত বড় অপমান, ডাইক কাইনা অপমান করলো আমাদেরকে, ব্যাপারটা এরকম আর কি। সোমনাথ করেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাহাদের হাতে আমি কন্যা দিতে পারি না। যারা মনে করে যে আমার কন্যার গহনা আমি কম দিব বা চুরি করিব বা আমি 2 নাম্বার মাল দিব, যারা এটা ভাবতে পারে যে বংশ বা যে সংসার বা যে অভিভাবক, আমি তাদের হাতে আমার মেয়েকে দিতে পারি না। কি চমৎকার কথা বলেছেন বাবা। আমাকে একটি কথাও বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেহই নই, আমি জাস্ট একটা পুতুল। মানে কে বলতো, নায়ক এখন পুতুল হয়ে গেছে। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙ্গিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষ জঙ্গের পালা সরিয়ে মানে সারিয়া বাহির হইয়া গেল। মানে ব্যাপারটা এরকম যে তারা এখন অপমান বোধ করছে না, এখন তারা ঝামেলা সৃষ্টি করছে, সব কিছু ভাঙ্গিয়া টাঙ্গিয়া সব কিছু পরে আমার সাথে যারা গেছে সবাই এভাবে বাইরে হচ্ছে ওই বাড়ি থেকে। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন, চৌকি, কসপট একসঙ্গে বাজিল না, এবং অভ্রের ঝাড়গুলো হচ্ছে এক ধরনের খনিজ ধাতু আর কি। হ্যাঁ, আকাশের তারার উপরে, আমার যেটা বলে তারাবাতি বলি আর কি, উপরে থেকে আকাশের তারার উপরে আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহা নির্বাণ লাভ করিল, সন্ধান পাওয়া গেল না। মানে এত সুন্দর এত কিছু যে এই যে ব্যান্ড পার্টি ছিল লগে, আমরা নিয়ে গেছি, এত কাহিনী করছি, এগুলো আর একটাও নাই, সব বন্ধ হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। এই অবস্থা চলতেছে এখন। বাড়ির সকলে তো রাগি আগুন, কন্যার পিতার এত গুমর, কলিজে চারপোয়া হইয়া আসিল, সকলে বইল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয়ে যার মনে নাই তার শাস্তির উপায় কি? মানে মেয়ের বিয়ে হবে না, মেয়ে দেন কেমনে, এত বয়সমাই হয়ে যাচ্ছে, এসে কেমনে দিয়ে দেন, দেখা যাবে, আপনি আমাদের কাছে দিলেন না, এসে ব্যাপারটা এরকম হয়েছে। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোনো নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। সব কিছুই হলো আনন্দ উল্লাস করে 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 সামনে দিয়ে পুশ করে আমি শেষ হয়ে গেলাম। ব্যাপারটা এরকম। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হলো না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাকযন্ত্র ডাকে মানে পাকস্থলীকে সমস্ত অন্ন শুদ্ধ যেখানে সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়ে আসিতে পাইলে তবে আফসোস মিলিত। মানে সব খাওয়া টাওয়া শেষ, সব কিছু শেষ, তাদেরকে আবার বাইর করে দিল। তারা এখন খাওয়া দাওয়া করছে, মানে বরযাত্রীরা, তাদের কাছে এখন মনে হইতেছে শালার ক্যান খাইলাম, বলে কি খাইলাম, বিষের মতো মনে লাগতেছে, যদি সব কিছু পেটের থেকে বাইর করে সব ফালা দিয়ে আসতে পারতাম কত ভালো হইতো। বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। মানে মামা চাইছিল যে একটা ঝামেলা করতে, সবাইকে একত্র করে মিটিং টিটিং করে তারপরে আবার ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে, যে কীভাবে বিচার করা যায়, ওরা অপমান করলো এসে,
এটা আবার যারা হিতৈষী বা যারা জ্ঞানী ব্যক্তি আছে এলাকার, তারা বলছে যে এটা যদি করো তাহলে যেটুকু আছে মান সম্মান বাকিটাও যাবে তোমার, এটা বললো। বলা বাহুল্য আমিও খুব রাগিয়েছিলাম, মানে রাখাইয়েছিলাম যে কেন রাগাইছি, কেন রাখছি, কেন কোন গতিকে সোমনাথ বিষয় জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোফের রেখায় তা দিতে দিতে এইটি কেবল কামনা করতে লাগিলাম যে কখন সোমনাথ আসে আমাদের পায়ে ধরা আমাদের কাছে মেয়ে দিয়ে যাবে, আবার এরকম ভাবতেছিলাম আমি। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল, সেটার রং একেবারে কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়েছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া পিরাইতে পারি না। দেওয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো, কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা। কি চমৎকার বর্ণনাগুলো! আমি যদি একবার এগুলো না দাগাই তাহলে কি ভালো লাগবে বলো? কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জা রক্তিম, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আহা, কি ভালোবাসার বর্ণনা এখানে! ঠিক আছে, দেওয়ালটুকু আড়ালে রহিলা গেল গো। আমার কল্পলোকের কল্পতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সে এক পদক্ষেপ দূরত্বটুকু এক মুহূর্ত অসীম হইয়া উঠিল। মানে আমার সব কিছুই মনে হচ্ছে খুব কাছাকাছি আসলো, সব কিছু কাছাকাছি হলো, সব কিছু হয়ে গেল, মনে হচ্ছে তাকে আমি এই ভালোবাসাটাকে আমি পেয়ে যাব, আমি মনে হয় এই যে তাকে পেয়ে যাব, দূরত্ব আর একটু অল্প একটু কাছাকাছি, কিন্তু না, সে আর আমার হলো না, সে আমার কাছাকাছি হলো না, আমার কাছে আর আসলো না, সে মানুষ আর পেলাম না। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার মানে পিস্তুত ভাই বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া দিয়ে তুলিয়েছিলাম, এতদিন যে বিয়ের জন্য তাকে আমি আরও জ্বালাইছিলাম, বিনোদার বর্ণার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেক কথারই স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বলিয়া দিয়েছিল। বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও জানিতে পাইলাম না। এই জন্য মন সেদিনকার সে বিবাহ সভার দেওয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়েছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল, পছন্দ করিয়াছে বই কি। আমাকে সে অবশ্যই পছন্দ করেছিল মেয়েটা, ফটোগ্রাফ দেখানোর পরে। না করিবার তো কোনো কারণই নাই, আমার মন বলে কথা, সে ছবি তার কোনো একটি বাক্সে লুকানো আছে, আমি জানি সে আমাকে আমার প্রেমে পড়ে গেছে, আমি এত সুন্দর দেখতে, মাকাল ফলের মতো আর কি। একলা ঘরে দরজা বন্ধ করে একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না, আমার আমার চেহারাটা অবশ্যই দেখে মনে হয়। যখন ঝুঁকিয়ে পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই তার দিয়ে চেলুচুলু আসিয়া পড়ে না। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকিয়ে ফেলে না। মানে পুরো সিনেমার কাহিনী হয়ে গেছে, এখন তার কল্পনা চলে গেছে। সে কি এমন করে না, সে আমার ছবিটা দেখে সে লুকে রাখবে, কেউ একজন আসবে, আসলে তার ভয়ে লজ্জায় সে লুকে রাখবে ছবিটা, এভাবে করে সে কি কল্পনা করে না আমার ছবিটাকে নিয়ে। দিন যায়, একটা বৎসর গেল, মামা তো লজ্জা বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না, আর মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহ চেষ্টা দেখাইবে আবার। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়েছিল, কিন্তু সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। শুনি আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হয়ে যাইতেছে কেন। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষে জলে ভরা, জিজ্ঞাসা করেন মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে কই কিছুই তো না হয়নি বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, তখন অনাবৃষ্টির দিনের ফুলের ঘুড়ির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে। তখন বাপের প্রাণে আশ হইল না, তখন অভিমান বাসাইয়া দিয়া ছুটিয়া আসিলেন তোমাদের ধারে, আমাদের ধারে আসবে, তারপরে কি হবে। মানে কল্পনায় চলে গেছে। একটু মানুষ একটু প্রেমে পড়লে যা হয় আর কি, যদি কল্পনা চলে যায়, কিন্তু আসলে কল্পনা কি পুরো জিরো, ফলাফল কি জিরো। পুরুষ মানুষ নয়া নয়া প্রেম বললে এই জিনিসটা হয়, মনে করে যে হাল্লা ছেলেটা, মানে আমি তো সুন্দর, আমি তো স্মার্ট, মনে হয় এটা দেখার পর এটা হয়তো সেটা সেটা এরকম কল্পনা করে গেছে। হয়তো বা মেয়েটা খুব কষ্টে আছে, মেয়েটা খুব আমার জন্য কান্নাকাটি করতেছে, মেয়েটা খুব ইয়ে করছে, আমার জন্য বিয়ে করতে পারতেছে না, আরে আমাকে ভালোবাসা থেকে বিয়ে করছে না, এই সমস্ত জিনিস তার মাথায় কাজ করছে, কার অনুপমের মাথায়।
তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইতেছে, যে কোনো কাল সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল, মনে হচ্ছে যে কোনো সময় আমার ফোঁস করে যে কোনো সময় ফেনা দিবে। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলোচনা হোক, দেশ বিদেশের লোকেরা নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে ধলিয়া দলবল হইয়া সভা ছাড়িয়া দলিয়া এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বইল, যেমন করি আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, স্নান ফুটলিটি মুখ তুলিল, এবারেই সেই দেওয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর, আর সবাই আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরালো। মানে তার কথাই কইতেছে শুধু, মানে অনুপম শুধু বকবক করতে আছে, সে জানে যে তার কিছুই হবে না, তার এত কাহিনী কিছু সব কিছু সে কী করতেছে, তার মতো কল্পনায় চলে গেছে সে এখন পুরোপুরি। কিন্তু কথা এমন করে ফুরেলো না, যেখানে আসিয়া তাহা অপূরণ হয়েছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দেয়। মানে অলরেডি সে লেখা শেষ করার পথে, কথা বলতেই আছে, নিজে নিজে বলতেছে, কল্পনা চলে গেছে আর কি, আসলে কিছুই না, মেয়ে এত কিছু ভাবতেছ না, টাইম নেই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, আমার উপরে ভার ছিল, কারণ মামা এবারও হাওড়ার ফুল পার হন নাই, হাবড়ার ফুল পার হইতে পারেন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমানি বাজছিল। এত ধরে যা দেখতে স্বপ্নেই ছিল, এরকম আরও স্বপ্ন ঘুমাই দেখতেছিলাম। হঠাৎ একটা কোন স্টেশনে জাগে উঠিলাম, স্টেশনে জাগি উঠছে, কোথায় কোন একটা স্টেশনে জাগে উঠছে, আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন, কেবল আকাশে তারা ঘুরে পরিচিত সহা তার অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীতে যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা, মানে শুধু জানালার পাশে দিয়ে তাকাই দেখতেছে, কত দিকে সব চলে যাচ্ছে, আমাকে পিছনে ফেলে সব চলে যাচ্ছে, চারিদিকে যে কতই বহুদূর দেখাই দিতেছে। গাড়ির মধ্যে যা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে বা কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে, তাহার যেন স্বপ্ন লোকের উলট পালট আসভাব, সবুজ প্রদেশের মিটমিটে আলাদা থাকা এবং না থাকার মাঝখানে কেমন এরকম হইয়া পড়িয়া আছে। এরকম অবস্থা সে দেখতেছিল যে সব কিছু মনে হচ্ছে পৃথিবীতে তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে সব কিছু। এবার সে বলছে, এমন সময় সে অদ্ভুত পৃথিবীতে অদ্ভুত রাত্রে কে বলে উঠিল, শীঘ্রই চলে আয়, এ গাড়িতে জায়গা আছে। মানে হঠাৎ করে মনে হচ্ছে যে কেউ আমাকে জানালা দিয়ে ডাকতেছে, আমি উঠবো, ওই সময় বলছে, এই দ্রুত চলে আয়, শীঘ্রই চলে আয়, গাড়িতে জায়গা আছে। কোশ্চেন আসতে পারে যে জায়গা আছে, শীঘ্রই চলে আয়, কি কথাটা বলছো, শীঘ্রই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হলো যেন কান শুনিলাম বাঙালি মেয়ের গলায় বাংলা কথা, যে কি মধুর তাহা এমনি করি অসময় অজাগায় আচমকা উঠে শুনিলে তো সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটু শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না, এই কেবল একটি মানুষের গলা শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো এই টাইপের গলা তো আর এরাই কখনো শুনি নাই। নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে এটাই মনে হয় আমার সে ঠিক করা সেই মানুষটা। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম অনিবার্য, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লন্ডন করিয়া দিল, গাড়ি চলিল। আমি জানলার কাছে বসিয়া রহিলাম, আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম, সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষেই তুমি যে আমার চির পরিচয়ের বাসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চলে কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়ে একটু পাপড়িও ঢলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়া নাই। ঠিক যেমনটি তোমাকে দেখেছিলাম ঠিক তেমনটি আছো, একটুকু তুমি পরিবর্তন হও নাই, একটুকু তোমার পাপড়ি পরিবর্তন হয় নাই, একটুকু তোমার পাপড়ি পরিবর্তন হয় নাই, ঠিক যেমনটি দেখেছিলাম ঠিক তেমনটি আছো তুমি, একটু পরিবর্তন হওয়া নেই। তারপরে এসে যে গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে, শুধু মাথার মধ্যে সারাক্ষণ একটাই জিনিস, গাড়িতে জায়গা আছে,
আছে কি জায়গা, আছে কি জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা চিহ্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্র আসিতে ডাকিয়াছ। শীঘ্রই আসিয়াছি, আয়, এক নিমিষও দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইতে দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। মানে বারবার আমার ইঙ্গিত হচ্ছে যে সে কে, সে নিশ্চয় আমার সেই মানুষটা। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদলে করিয়া হইতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মানে আশা ছিল ভিড় হইবে না। নামিয়ে দেখি প্ল্যাটফর্মের সাহেবদের আর্দালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করেছে। কোনো এক পৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হয়েছেন হয়তো বা, এই জন্য। আমাদের যেরকম এমপি বা মন্ত্রী যখন আসে তখন আমাদের সব রাস্তা দাঁড়া করে রাখে, মন্ত্রী যায় ওকে, অথবা কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গেলে রাস্তার 10-15 মিনিট আগ থেকে তা দাঁড়া করে রাখে। এরকম একটা অবস্থা হচ্ছে তখন আর কি, কোনো একজন মনে হয় নেতা আসছেন তাদের। 2-3 মিনিট পরে গাড়ি আসলো, বুঝলাম ফার্স্ট ক্লাসে আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোনো গাড়িতে উঠি, সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতে ভিড়, ধারে ধারে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সে সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বললেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকে উঠিলাম, সে আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের এই ধোয়া, জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতে অক্ষম দুনিয়ার আর নাই। সে মেয়েটিকে কুলিদের হাতে হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া নইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রহিল, গাইতে পারিলাম না। মানে আমি ফটোগ্রাফের ক্যামেরা আমার স্টেশনে রয়ে গেছে, আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম, ব্যাপারটা এরকম। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছে করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাইয়া দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মা তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্বল, সৌন্দর্যের সুচিত্রা অপূর্ব। ইহার কোনো জায়গা জমি নাই, এত সুন্দর দেখতে থাকে। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষার এমন কিছু ছিল না যেটা তাহাকে ছাড়াই বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তের উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়েছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টা ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তাহার হাসি। কোশ্চেন আসতে পারে, তার সাথে কয়টা মেয়ে ছিল? উত্তর হবে 2 বা 3টে। উত্তর হবে তাহাদিগকে লইয়া ছোট ছোট মেয়ে ছিল কয়টা? 2 বা 3টো। আসতে পারে কোশ্চেনটা। তাহাদিগকে লইয়া তার হাসি এবং কথার আর অন্ত ছিল না, মানে শেষ ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিন কান পাতিয়ে রাখিয়াছিলাম। আমার হাতে একটা বই ছিল তখন ওই মুহূর্তে, যেটুকু কানে আসতেছে সে তো সমস্ত ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষের কথা। তার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছু মাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়েছিল। সঙ্গে কতকগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়ালো। পাশে যে 2-3টা মেয়ে ছিল তাকে সবাই ধরছে যে তাকে একটা বিশেষ গল্প শোনানোর জন্য। তার মানে সেটা নিয়ে হয়তো ব্যস্ত ছিলেন আর কি, আনন্দ উল্লাস করছিলেন। এই গল্পে নিশ্চয় তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝিলাম। সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হয়ে ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে, তখন গল্প নয় তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল, আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে,
সে ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছতে খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানা মুট তারপরে সে যে কিনিয়া রইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কল হাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। মানে সে চিন্তা করলো না যে তাকে কেউ দেখলো না, কে মাইন্ড করলো, সে পাত্তা দিচ্ছিল না, সে তার মতো খাচ্ছিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানাচম লইতে পাইলাম না, হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করতে পারলাম না, আমি কেন তার কাছে এটুকু চাইতে পারলাম না। তার এখানে আফসোস হচ্ছে আর কি লেখকের। মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দুমনা হয়েছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবুও ইহার কিছু মাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে যে সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না, অথচ ইহাদের বেহাইয়া বলিয়াও তার ভ্রম হয় নাই। তার মনে হইল এই মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাই উঠিতে পারিতেছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া রামিল। সেই জেনারেল সাহেবের এক দলের সঙ্গে এই স্টেশনে হইতে উঠিবার উদ্যোগ করে দিয়েছে। গাড়িতে কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না যে এত একটা ভয়ের মধ্যে আমিও আছি। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে, গাড়ি ছাড়িবার কতক্ষণ আসতে পারে, কতক্ষণ অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের শিওরের কাছে লটকাই দিয়ে আমাকে বলল, এই গাড়ির এই 2 বেঞ্চ আগে হইতে 2 সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হয়ে দাঁড়াই উঠলাম। মেয়েটি হিন্দিতে বলল, না আমরা গাড়ি ছাড়িব না। মেয়েটি বলল, সে লোকটির রোখ করিয়া বলল, না সারিয়া উপায় নাই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজি স্টেশন মাস্টারকে ডাকিয়ে বলল, আনিল। তাকে ডাকে যে শোনেন কাহিনী, দেখা যান এক মাইয়া কি কাহিনী করতেছে, দেখে যান। সে আসিয়া আমাকে বলল, আমি দুঃখিত। কিন্তু শুনিয়া আমি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 চক্ষে অগ্নি বর্ষণ করিয়া বলল, না আপনি যাইতে পারবেন না, যেমন আছেন বসিয়ে থাকুন, যেমনি আছেন আপনি এখানে বসিয়ে থাকুন, আপনি যাইতে পারবেন না। বলে সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলল, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা। এ কথা মিথ্যা কথা, এ কথা মিথ্যা কথা। আপনি যে বলতেছেন যে এ গাড়ি আগে থেকে রিজার্ভ করা, এটা মিথ্যা কথা, ইংরেজি মাস্টারকে সে বলতেছিল। ঠিক আছে, পরে কাহিনী কি শুনি। বলিয়া নাম লেখার টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুটিয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে আরদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসামি দাঁড়াই আছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আরদালিকে প্রথম ইশারা করেছিল। তারপরে মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া ঈশ্বর মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি এক কথা জানি না, দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানলার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কারণ আমি একটা ব্যাক করে মধ্যে হা করে তাকাই রইলাম, কোনো কথা নেই, মেয়েটাই সব করলো, মেয়েটা সব কিছু সামলাইলো। ঠিক আছে, মানে আমি যে আসলে কাপুরুষ সেটা আবার প্রমাণ করলাম আর কি। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে একটি হিন্দুস্থানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করতে লাগিল। মা তখন আর থাকিতে পাইলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বললেন, আমার নাম কল্যাণী, যে মেয়েটাকে আপনারা ফেলে দিয়ে আসছেন, অপমান করছেন। শুনিয়া মা এবং আমি দুজনে চমকে উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তাহার নাম সৌম্যনাথ সেন। তারপরেই সবাই নামিয়া গেল। উপসংহার, আমার মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছে, সৌম্যনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। সব কিছু মানছে তারা, যে আমি সব কিছু সহ্য করবো তাদের সব কিছু, কিন্তু কল্যাণী রাজি হয়নি। আমি জিজ্ঞেস করিলাম কেন? সে বলল, মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙ্গার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছেন। সে মেয়েদের শিক্ষা দিবেন, সে আর বিয়ে করবেন না। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো অপারের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহির ডাক দিল।
আর সেই যে রাত্রি অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে। সে যে আমার চিরজীবনের গানের ধোয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27। তখন ছিল কত বলতো? 23, যখন বিয়া ঠিক হয়েছে। এখন হচ্ছে 27, অপেক্ষা করতে করতে 27 হয়ে গেছে। এখনও আমি হাল ছাড়িনি, আশা ছাড়িনি, কিন্তু মাতুলকে ছাড়িয়েছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আসা জায়গা আছে, নিশ্চয় আছে, জায়গা আছে কি, নইলে দাঁড়াবো কোথায়? সেই বৎসরের পর বৎসর যায়, আমি এখানেই আছি। দেখা হয় সে কণ্ঠ শুনে, যখন সুবিধা পাই কিচ্ছু তার কাছে করিয়া দেই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। কিন্তু আমার ভাগ্য ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। এতক্ষণ ধরে আমরা মাথা রাখতে হবে, লাস্ট লাইনটা কোশ্চেন আসে প্রায়, আবার বলছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে পুরো গল্পটা এত তোমাদেরকে শোনালাম রিডিং পড়ে পড়ে। তোমাদের আমি এবং যেটা ইম্পর্টেন্ট সেটা আমি দাগ দিয়ে দিচ্ছি, সেটা তোমরা পড়বা। এই গল্পটা একটু বারবার শোনার পরে অবশ্যই মাথা রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে অনেকগুলো। আচ্ছা, শব্দার্থ টিকা এগুলো তোমরা জানো, এগুলো তোমরা তোমাদের বইতেও আছে, মেন বইতে, তারপরে দেখে নিও, এগুলো সুন্দর করে দেওয়া আছে, দেখে নিও। অব্রের ঝাড় মানে কি? অব্রের তৈরি ঝাড়বাতি। অভ্র মানে কি? এক ধরনের খনিজ ধাতু। কানপুর মানে ভারতের একটি শহর। মাকালফল মানে বিশ্ব অর্থে গুণহীন, মানে হচ্ছে জ্ঞানহীন। অন্নপূর্ণা মানে হচ্ছে যে অন্যের পরিপূর্ণ, মানে দেবী দুর্গার কথা বলছে। যাই হোক, এগুলো দেখে নিবা তোমরা, এগুলো সুন্দর করে দেওয়া আছে। তারপরে হচ্ছে যে মকর মুখ মানে হচ্ছে মকর, কুমিরের মুখের অনুরূপ। ইয়ারিং মানে কানের দুল। এগুলো তোমরা দেখে নাও। প্রদোষ মানে সন্ধ্যা, এই শব্দগুলো দেখে নিও। হ্যাঁ, এর শব্দার্থগুলো খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা ভাষাভিত্তিক কিছু প্রশ্ন। ভাষাভিত্তিক মানে হচ্ছে যে ব্যাকরণ আর কি। ভাষাভিত্তিক মানে হচ্ছে যে এটাকে আমরা বলি ব্যাকরণ, অর্থাৎ ব্যাকরণ টাইপের কিছু প্রশ্ন আছে। যেমন দেখো, বরের হাট মহার্ঘ, অর্থাৎ বিয়ের বাজারে বর অত্যন্ত দামি বা মহামূল্য। মহার্ঘ অর্থ হচ্ছে দামি বা মহামূল্য। ধনুক ভাঙ্গা পণ মানে হচ্ছে যে অতি কঠোর পণ বা যৌতুকের প্রতিজ্ঞা। এগুলো হচ্ছে বাগধারা। হ্যাঁ, কোলে কোলে মানুষ মানে একটি বাগধারা। এসপার ওসপার আছে বাগধারা। দুদু মানে ধনাত্মক অব্যয় আর কি, অব্যয় ধনাত্মক অব্যয়। শ্বশুর শব্দটি রুরো বা রিরো শব্দ, বাস এরকম তোমরা পাবা। এরপরে, আজ আমার বয়স 27 মাত্র, কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র। আমার বন্ধু হরিশ মানে গুরুত্বপূর্ণ কিছু লাইন আর কি, গুরুত্বপূর্ণ তথ্য। মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বীরদাদার বাসাটা অত্যন্ত আট। সম্রাট বললেন, না সবাই নয়, এখানেই বসিতে হইবে। অর্থাৎ আমি পুরো গল্পটা তোমাদেরকে পড়ছি, পুরো গল্পটা না পড়া তোমাদেরকে তথ্যগুলো তোমাদেরকে আমি বলছি, এগুলো মাথা রাখো। গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু দেখো, গুরুত্বপূর্ণ লাইনগুলো। এই গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু দেখে নিও। এবার আমরা দেখো লিখিত প্রশ্ন কীভাবে আসতে পারে। লিখিত প্রশ্ন আসতে পারে কীভাবে? এই তো আমি জায়গা পেয়েছি, কে কে কেন এই কথাটি বলেছেন। অর্থাৎ এই টাইপের লিখিত প্রশ্ন আসতে পারে। জায়গা পেয়েছি, আমি তোমাদেরকে তখন দিয়েছি, দাগ দিয়ে দিয়েছিলাম যে এই টাইপের আসতে পারে। কল্যাণের জীবনসঙ্গী হিসেবে না পেলেও তার পাশে থেকে দেশ মাতৃকার সেবা করবার প্রসঙ্গে অনুপম আলোচনা উক্তি করেছে। অনুপম ছিল মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবক, যার ব্যক্তিত্বহীনতার জন্যই কল্যাণীর সাথে তার বিয়ে ভেঙে যায়। একদিন ট্রেনে কল্যাণীকে দেখে অনুপম পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে কল্যাণীকে বিয়ে করতে চায়, কিন্তু কল্যাণী তার প্রস্তাবে সাড়া না দিয়ে দেশমাতৃকার সেবা নিজেকে নিজে রাখতে শুরু করছেন, মানে মানব সেবা আর কি। ওকে, যেটা আমি করতেছি বা আমরা করতেছি। কল্যাণী তাকে জানিয়ে দেয় যে সে আর কখনো বিয়ে করবে না, কারণ সে নিজের দেশমাতৃকার সেবায় উৎসর্গ করেছে নিজেকে। পরে অনুপম কল্যাণীর পাশে থেকে তার দেশমাতৃকার সেবায় কাজে সহযোগিতা করে, আর এসব কাজের মধ্য দিয়ে সে কল্যাণীর মনে জায়গা করে নেয়। মানে সেও চেষ্টা করেছে তার সাথে থেকে থেকে কাজ করার জন্য, মানে ভলান্টিয়ারে স্বেচ্ছাসেবী কাজ করে করে তাকে তার সাথে থেকে থেকে তাকে মন জয় করার চেষ্টা করতেছে। যাই হোক, রিটেন আর কি এটা লেখা। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে পড়ো না গুণ হিসাবে পড়ো, ব্যাখ্যা করো, এগুলো দেখবা। কিন্তু উপরই পাওয়া জটিল, মানে আর কি যৌতুকের কথা বলছে। আচ্ছা, আর বরাবরের মতো কবিতায় আমরা যেরকম তোমাদেরকে লাস্টে 10 থেকে 15টা প্রশ্ন দিয়েছিলাম না বাসায় প্র্যাকটিস করার জন্য, ঠিক তোমাদেরকে এরকম কিছু মডেল প্রশ্ন এখানে দিয়েছি। তোমরা এগুলো প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করো, আমরা সবগুলো একসাথে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? প্রথম, মামার মুখ থেকে তখন অনেকগুলো চলিতেছিল,
অপরিচিত রচনা এই বুদ্ধিতে প্রকাশ পেয়েছে অনুপমের মামার ক্যাদগ্রস্ত ভাব, অন্তঃশূন্য অহংকার, অর্থ লোলুপতা বা কলিন্য। ফলগো নদীর বৈশিষ্ট্য কি? জোয়ার ভাটাহীন, খরস্রোতান, চোরাবালিময়, অন্তঃসলীল। অর্থাৎ এই টাইপের প্রশ্ন তোমরা দেখে নিবা। অর্থাৎ টোটাল কয়টা প্রশ্ন আছে দেখো তো? টোটাল তোমাদের কাছে 15টা প্রশ্ন দেওয়া আছে। এই 15টা প্রশ্ন তোমরা ভালো করে শেষ করে ফেলবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স করবা। পুরো গল্পটা ভালো করে পুঙ্খানুপুঙ্খানু পড়ো। ইনশাআল্লাহ যে কোনো সমস্যা থাকলে আমি তোমাদের সাথে আছি। তোমরা অবশ্যই মেন বইটা ভালো করে আবার দেখে পড়ো। আর যে কোনো প্রবলেম থাকে তো অবশ্যই জানাবা। আর অবশ্যই মেন বই শিট, আমরা যে শিট দিব শিটটা পিডিএফটা ভালো করে দেখবা। আর স্লাইডগুলো ভালো করে দেখো। সুতরাং লাস্টে কী করতে হবে সবগুলো একসাথে দেখার পর কি পড়ো খালি, শুধু পড়ো খালি, একসাথে পড়তে থাকো। আমি আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু হোক তোমাদের, সেই শুভকামনা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।